বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করছে এশিয়া ডিজাইন লিমিটেডের শ্রমিকরা। ৩ মাসের বেতন না দিয়েই কারখানা বন্ধের অভিযোগ। প্রচার মাধ্যমে তোলপাড় অব্যাহত থাকলেও ব্রাজিলের গম গুদামে আছে সামান্যই। চ্যালেঞ্জের পরও মান পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেনি কোনো পক্ষ। এবং জমকালো পোশাকের খোঁজে তরুণীরা ঝুঁকছেন ভারতীয় সালোয়ার কামিজের দিকে। টেকসই কাপড় আর রুচিশীল ডিজাইনের জন্য দেশীয় বুটিক হাউসগুলোতে ক্রেতাদের ভিড়। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ এবং দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি শফিক মোহাম্মদ। বকেয়া বেতন এবং ঈদ বোনাসের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে টানা অবস্থান ধর্মঘট পালন করছে সাভারের আশুলিয়ার এশিয়ান ডিজাইন লিমিটেডের শ্রমিকরা। তাদের অভিযোগ, গত ৩ মাসের বেতন না দিয়েই কারখানাটি অঘোষিতভাবে বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ, যার ফলে দীর্ঘদিন ধরে মানবতার জীবনযাপন করছেন তারা। পরিবারের সঙ্গে রাতের সেহরি খাওয়ার কথা থাকলেও ভাগ্যের নির্মম পরিহাস, এই শ্রমিকদের রাস্তায় খেতে হচ্ছে সেহরি। দীর্ঘ ৩ মাস বেতন না পেয়ে অনেকটা বাধ্য হয়েই রাস্তায় নেমেছেন এশিয়া ডিজাইন লিমিটেডের শ্রমিকরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে টানা অবস্থান ধর্মঘট পালন করছেন বুধবার দুপুর থেকে। শ্রমিকদের অভিযোগ, একাধিকবার কথা দিয়েও কথা রাখেনি মালিকপক্ষ, উল্টো কোন রকম ঘোষণা ছাড়াই বন্ধ করে দিয়েছে কারখানাটি। এইখানে মারা যাবো, এছাড়া তো কোনো উপায় নাই। আমরা তো বাড়িতে ফিরে যাইতে পারবো না, কারণ বাসায় যদি যাই দোকান বাকি ধরবো, রুম ভাড়া ধরবো। পেটে ভাত নেই জানেন, একবেলা না খেয়ে রোজা রাখতে হয় আমাদের। কিন্তু শিশু বাচ্চার মুখে আমরা ভাত তুলে দিতে পারছি না, শুধু এক মুঠো চাল কিনতে পারছি না। জানেন এত কষ্ট, কিন্তু তারা তো আমাদের কষ্ট দেখে না। সবাইরে কিন্তু বাবা মার জন্য ঈদ উপলক্ষে সবাই কাপড় চোপড় বিভিন্ন ঈদের মৌসুম করতে চায়। মা বাপ দূরের কথা, মার জন্য একটা কেউ বাচ্চা আছে, আমার বাচ্চা আছে, আমার ছেলে আছে, তাদের জন্য যেন আমরা একটা গেঞ্জি নেব, সে ধরনের কিন্তু আমাদের কাছে এখন অবস্থা নাই। শ্রমিকদের এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছে জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। সংগঠনটির এই নেতার আশঙ্কা, এভাবে চলতে থাকলে অসন্তোষ দেখা দিতে পারে গার্মেন্টস শ্রমিকদের মধ্যে। যারা ক্ষমতাসীন তারা গার্মেন্টসের মালিক। প্রায় 70 থেকে 80 জন পার্লামেন্ট মেম্বার গার্মেন্টসের সাথে জড়িত। আমি কার বিরুদ্ধে আপনি সংগ্রাম, কার বিরুদ্ধে আপনি অ্যাকশনে যাবেন? সরকার যদি সচেতন না হয়, মালিকরা যদি সচেতন না হয়, গার্মেন্টস সেক্টরে অচিরে অসন্তোষ সৃষ্টি হতে পারে। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা শ্রমিকদের। পাশাপাশি দেশের নাগরিক হিসেবে শ্রমিকরাও যেন তাদের ন্যায্য অধিকারটুকু পায়, সে বিষয়েও কার্যকরী উদ্যোগ নিতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন তারা। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। জুলাইয়ের 10 তারিখের মধ্যে সকল শ্রমিকের বেতন এবং 14 তারিখের মধ্যে উৎসব ভাতা প্রদানের সকল শিল্প মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। আগামী ঈদকে সামনে রেখে বৃহস্পতিবার দুপুরে শ্রম মন্ত্রণালয়ের শিল্প মালিক, শ্রমিক এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে এক বৈঠক শেষে এই আহ্বান জানান প্রতিমন্ত্রী। এই নির্দিষ্ট সময়ের মধ্যে সকল শ্রমিকের বেতন ভাতা প্রদান মালিক পক্ষ সফল হবেন বলেও আশাবাদ প্রকাশ করেন তিনি। এছাড়া মহাসড়কে যানজট এড়াতে ঈদের আগে বিভিন্ন সেক্টরের শ্রমিকদের যেন একই দিনে ছুটি দেয়া না হয় সে বিষয়েও সংশ্লিষ্ট সংগঠনগুলোকে অনুরোধ জানানো হয়েছে বলেও জানান তিনি। জুন মাসের যে বেতন, সেই বেতনটা জুলাই মাসের 10 তারিখের মধ্যে যেন তারা অবশ্যই পরিশোধ করেন। আর যেহেতু ঈদ সামনে, সেই ঈদ উপলক্ষে ঈদের যে উৎসব ভাতা বা ঈদ বোনাস যাই বলে না কেন, সেটা জুলাই মাসের 14 তারিখের মধ্যে সকল শ্রমিককে তারা দিয়ে দেন। বিজেএমই, বিকেএমই, বিটিএমই সহ সকল সংস্থাকে আমরা অনুরোধ করেছি তাদের ছুটিটা যেন পর্যায়ক্রমে ঈদের আগে 4-5 দিনের মধ্যে সকল শ্রমিকরা তাদের দেশে যাওয়ার সুযোগ পান নিরাপদভাবে। এদিকে মজুরি বাড়ানো সহ 9 দফা দাবি আদায়ে ঘাট গুদাম শ্রমিকরা কাজ বন্ধ করে দেয়ায় দ্বিতীয় দিনের মতো চট্টগ্রামের কর্ণফুলী নদীর 9টি বেসরকারি ঘাটে লাইটারেজ জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ রয়েছে। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন আমাদের রিপোর্টার হাজেরা শিউলি। আমরা তার কাছে সরাসরি চলে যাচ্ছি। শিউলি,
শফিক, আপনি জানেন যে বর্ধিত মজুরির দাবিতে গতকাল বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালে ধর্মঘট শুরু করেছে চট্টগ্রামের কর্ণফুলী নদীর 9টি বেসরকারি ঘাটগুদাম শ্রমিকরা, এবং তাদের দাবি যে গত 7 মাস ধরেই তারা এই মজুরি বৃদ্ধির জন্য আন্দোলন করে আসছিল, এবং গত 26শে জুন সর্বশেষ চট্টগ্রাম চেম্বারের মধ্যস্থতায় তাদের মজুরি বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত হয় এবং সেটি 1 জুলাই থেকে কার্যকর করার কথা ছিল। তবে মালিক পক্ষ এবং ঘাটগুদাম ঠিকাদাররা এই বিষয়ে তালবাহানা করছে এবং সে কারণে তারা 1 জুলাই তাদের বর্ধিত মজুরি না দেওয়ায় তারা বাধ্য হয়ে এই ধর্মঘটে যোগ দিয়েছে। এবং আজকে দ্বিতীয় দিনের মতো চট্টগ্রামের কর্ণফুলী নদীর 9টি বেসরকারি ঘাটে যে জাহাজগুলো আছে কোনো জাহাজে কিন্তু কাজ হচ্ছে না, এবং এখানে ডাল, সার এবং গম সহ বিভিন্ন ধরনের পণ্য রয়েছে এবং সবগুলো পণ্য খালাস বন্ধ আছে। এক্ষেত্রে একদিকে যেমন আমদানিকারকদের লোকসান দিতে হচ্ছে যথাসময়ে পণ্য ডেলিভারি নিতে না পারায়, অন্যদিকে লাইটার জাহাজ মালিকরাও বাড়তি ট্রিপ নিতে পারছে না এবং তাদের জাহাজগুলো এখানে আটকা পড়েছে। এবং তারা যেটি আমাদেরকে বলেছেন, লাইটার জাহাজ ঠিকাদার সমিতি গতকাল একটি বৈঠক হয়েছিল লাইটার জাহাজ ঠিকাদার সমিতির শ্রমিক লীগ নেতৃবৃন্দ এবং ঘাটগুদাম শ্রমিকদের মধ্যে, তবে সেখানে ঘাটগুদাম ঠিকাদাররা উপস্থিত ছিলেন না। এবং তারা যেটা বলেছেন যে ইতিমধ্যে চেম্বারের সিদ্ধান্ত হয়েছে প্রায় 1.5 টাকা করে প্রতি বস্তায় 90 কেজির বস্তা তাদের মজুরি বৃদ্ধি করা হবে। তবে যেহেতু চেম্বার সভাপতি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন এবং তিনি নেই, এবং এই ক্ষেত্রে আমদানিকারকদের এই যে সিদ্ধান্ত হয়েছে সেটির চিঠি এখন ইস্যু করা হয়নি, সে কারণে ঘাটগুদাম ঠিকাদাররা চিঠি না পাওয়া পর্যন্ত এই বাড়তি মজুরি দিতে চাচ্ছে না। তো তারা বলছেন যে বৃহত্তর স্বার্থে শ্রমিকরা যেন কাজে যোগ দেয়, যেহেতু কালকের মধ্যে তারা আশা করছেন যে চেম্বার সভাপতি চট্টগ্রামে এসে পৌঁছালে তিনি আমদানিকারকদের চিঠি ইস্যু করবেন এবং যে বাড়তি মজুরি তাদের দেওয়ার কথা সেটি কার্যকর করা হবে। তো এখন পর্যন্ত শ্রমিকরা প্রতি বস্তায় 90 কেজির বস্তায় 9 টাকা হারে তারা মজুরি পেয়ে থাকে। শ্রমিকরা দাবি যে সর্বশেষ 2012 সালে তাদের মজুরি বাড়ানো হয়েছিল, কিন্তু এর মধ্যে জীবনযাত্রার মান বাড়লো এবং বাজারে সবকিছু দাম বেড়ে গেল, তাদের মজুরি বাড়ানো হয়নি। এই অবস্থায় তাদের পক্ষে সংসার চালানো সম্ভব হচ্ছে না এবং মালিক পক্ষ তাদেরকে বারবার আশ্বাস দিলেও তাদের বর্ধিত মজুরি কার্যকর করা হয়নি। সে কারণে তারা যেটি বলছে যে তাদেরকে লিখিতভাবে মজুরি বৃদ্ধির বিষয়ে তাদেরকে আশ্বস্ত না করা পর্যন্ত তারা এই কাজে যোগ দিবে না এবং অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলবে। তো এখন পর্যন্ত আজকে একটি বৈঠক হওয়ার কথা ছিল, তবে এখন পর্যন্ত সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি এবং আমরা দেখতে পাচ্ছি যে কর্ণফুলী নদীর বিভিন্ন ঘাটে পণ্য খালাস বন্ধ আছে এবং বহির্নোঙরও যেসব লাইটার জাহাজ পণ্য খালাস করছে, এখানে যদি ঘাটগুলো খালি না হয় সেক্ষেত্রে সেই লাইটার জাহাজগুলো কিন্তু আটকা পড়বে এবং কর্ণফুলী নদীর বিভিন্ন পয়েন্টেও কিন্তু পণ্য নিয়ে অনেক লাইটার জাহাজ বসে আছে। তো শফিক, এই ছিল আমার কাছে চট্টগ্রামে ঘাটগুদাম শ্রমিকদের ধর্মঘটের সর্বশেষ তথ্য। চট্টগ্রামের কর্ণফুলী নদী এলাকা থেকে ঘাট শ্রমিকদের আন্দোলনের খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার হাজেরা শিউলি। ব্রাজিল থেকে আমদানি করা 2 লাখ টন গমের মান নিয়ে প্রচার মাধ্যমে প্রশ্ন ওঠার পর খাদ্য মন্ত্রণালয় তা যে কাউকে পরীক্ষার জন্য চ্যালেঞ্জ জানালেও এখন পর্যন্ত কোনো প্রতিষ্ঠান সে উদ্যোগ নেয়নি। ইতিমধ্যে আমদানিকৃত গমের শতকরা 87% বিতরণ হয়ে গেছে বলেও জানা গেছে। এরপরেও যদি কারো সন্দেহ থাকে, আমি তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, যারা বাংলাদেশের যে সমস্ত গোডাউনে আমাদের এই গম আছে সেই গম তারা সংগ্রহ করতে আমি তাদেরকে সাহায্য করব। নমুনা সংগ্রহ করুক, বাংলাদেশের যে কোনো ল্যাবরেটরিতে তারা পরীক্ষা করুক স্ব-উদ্যোগে। গত রোববার মন্ত্রী এভাবেই চ্যালেঞ্জ জানানোর পর খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিটি গুদামকে এই মর্মে নির্দেশ দেওয়া হয় যে পরীক্ষার জন্য কোনো প্রতিষ্ঠান লিখিতভাবে গম চাইলে তা যেন সরবরাহ করা হয়। কিন্তু বৃহস্পতিবার পর্যন্ত খবর হচ্ছে কোনো পক্ষ থেকেই পরীক্ষার জন্য গম চাওয়া হয়নি। আর যে গম নিয়ে প্রচার মাধ্যমে এত আলোচনা তার স্টকও শেষ প্রায়। প্রচার মাধ্যমে পোকায় খাওয়া যে গমের ছবি ছাপা হচ্ছে তা নিয়েও রয়েছে মন্ত্রীর ভিন্ন বক্তব্য। 6 লাখ টন গম 12টি টেন্ডারে আমরা আমদানি করি। এর মধ্যে 4টি দরপত্রের বিপরীতে 2টি কোম্পানি ব্রাজিল থেকে গম দেয়। পত্রপত্রিকায় যে সমস্ত গমের ছবি ছাপা হচ্ছে, এখানে আমাদের গুদামের কোনো গম এর সাথে কোনো সাদৃশ্য নাই। তবে ইতিমধ্যে প্রকাশিত ছবি এবং নানা প্রতিবেদনের সূত্র ধরেই প্রধান বিরোধী দল সহ বিভিন্ন মহল থেকে মন্ত্রীর পদত্যাগের দাবি উঠেছে। এই সরকার পচা গম যাচ্ছে, এই গমগুলিকে আটা বানিয়ে সাধারণ মানুষকে খাইয়ে এইভাবে মারছে, কিন্তু তারপরেও তারা মন্ত্রিত্বে বহাল রয়েছেন। সম্পূর্ণ নিরপেক্ষ অনুসন্ধান এবং তদন্তের মাধ্যমে এটাকে প্রমাণ করার চেষ্টা করা যে আসলে কি ঘটেছে, কারা দায়ী। গমের মানের বিষয়টি শেষ পর্যন্ত একজন আইনজীবী উচ্চ আদালতে নিয়ে গেলে তার পক্ষে শুনানি করেন বিএনপির একজন যুগ্ম মহাসচিব। ব্রাজিল থেকে আমদানিকৃত গম
জনগণের খাওয়ার উপযুক্ত কিনা সে ব্যাপারে জানতে চেয়ে শোকজ রুল দিয়েছে। খাদ্য মন্ত্রণালয় সূত্র জানায়, আগামী রোববার উচ্চ আদালতের আদেশ আসতে আসতে তাদের গুদামগুলোতে অবশিষ্ট 13%-এর মধ্যে আর সামান্যই অবশিষ্ট থাকবে। আর যত বিরূপ প্রচারণাই হোক, মন্ত্রণালয়ের এখন পর্যন্ত এটাই স্বস্তি যে শতকরা 87% গম খাওয়া হয়ে গেছে, তার জন্য তাদের কাছে কোনো ধরনের অসুস্থতার খবর আসেনি। ঈদ উপলক্ষে বাড়তি চাহিদা মেটাতে বৃহস্পতিবার 22,000 কোটি টাকার নতুন নোট বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাংক। ভোগান্তি ছাড়া নোট সংগ্রহ করতে পেরে সন্তুষ্টি প্রকাশ করলেও কয়েন নেওয়া বাধ্যতামূলক থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন গ্রাহকরা। বাংলাদেশ ব্যাংক বলছে, ঈদের আগে নতুন টাকা বিনিময়ের এই সময়ে অসাধু চক্রের দৌরাত্ম্য রোধে অমোচনীয়কালীর ব্যবস্থা করার সাথে বাড়ানো হয়েছে নজরদারি। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে। প্রতিদিনের ব্যাংকিং কার্যক্রমের ব্যস্ততার মধ্যেই বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে 3টি কাউন্টারের সামনে এই লম্বা লাইন। ঈদের আগে নতুন নোট নিতে আসা সাধারণ মানুষের উৎসব আমেজ ও বাণিজ্যিক ব্যাংকগুলোর চাহিদার বিপরীতে বৃহস্পতিবার 22,000 কোটি টাকার নতুন নোট বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাংক, যা পাওয়া যাবে বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয় ও সব শাখা সহ দেশের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে। আর অন্য সময়ের মতো নতুন নোট বিনিময়ের প্রথম দিনে বাংলাদেশ ব্যাংকের কাউন্টারে অসাধু চক্রের আনাগোনা চোখে না পড়ায় সন্তুষ্টির কথা জানালেন নতুন নোট প্রত্যাশীরা। বাচ্চা কাচ্চাদের দেওয়ার জন্য, আত্মীয় স্বজনকে কিছু কিছু দেওয়ার জন্য নতুন নোট এখান থেকে আমাকে নিতে হয়। সবাই নতুন টাকা পছন্দ করে, এই জন্য বছরে ঈদের সময় একটু নতুন টাকা নেওয়ার জন্য আসছে। সরাসরি যারা করে ওই ধরনের চোখে পড়েনি, লাইনও মোটামুটি সুন্দরভাবে চলছে। তবে 10 টাকার নতুন নোট পেতে আগামী 7 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে এমন নোটিশের সাথে কয়েন নেওয়া বাধ্যতামূলক করায় ক্ষোভ প্রকাশ করলেন অনেকেই। আমি 5,000 টাকা নিয়ে গেছিলাম টাকা চেঞ্জ করার জন্য, নতুন টাকা নেওয়ার জন্য, কিন্তু ওর মধ্যে আমাকে 2700 টাকা দিবেন কাগজের নোট আর বাকি টাকা দিবেন কয়েন। এটা তো অসম্ভব। আমি তো যেহেতু দোকানদার, এত কয়েন আমি কি করবো, তো সে কারণে আমি টাকা নিইনি। এদিকে একাধিকবার নতুন টাকা নিলে কোনো শাস্তির বিধান না থাকলেও তা প্রতিরোধে নজরদারি বাড়ানোর সাথে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানালেন বাংলাদেশ ব্যাংকের এই কর্মকর্তা। যার প্রয়োজন এবং যিনি টাকাটা নেবেন তাকে অমোচনীয় একটি কালি দিয়ে তার আঙুলে একটু লাগিয়ে দেওয়া, যাতে উনি দ্বিতীয়বার আসতে না পারেন। উৎসবের আগে বাংলাদেশ ব্যাংকের এমন অর্থ বিনিময়ে বাজারে নতুন নোটের সরবরাহ বাড়ার সাথে সাথে আশঙ্কা বাড়ে জাল নোট ছড়িয়ে পড়ার। আর তাই এই সময়টাতে জাল নোট এবং অসাধু চক্র শনাক্তকরণে সাধারণ মানুষকে আরো সজাগ থাকার পরামর্শ বাংলাদেশ ব্যাংকের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়, ঢাকা। ঈদে সালোয়ার কামিজই তরুণীদের প্রথম পছন্দ, তবে পড়তে আরামদায়ক হয় সব বয়সের নারী ভিড় করছেন এসব দোকানে। জমকালো সালোয়ার কামিজের খোঁজে তরুণীরা ঝুঁকছেন ভারতীয় পোশাকের দোকানে। তবে টেকসই কাপড় আর রুচিশীল ডিজাইনের জন্য দেশীয় বুটিক হাউসগুলোতেও ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বিস্তারিত মৌসুমী ইসলামের রিপোর্টে। ঈদে নিজের জন্য জমকালো একটি পোশাক খুঁজছেন এই তরুণী, তাই পোশাকের রং, নকশা আর কারুকাজ নিখুঁতভাবে যাচাই করে নিচ্ছেন। ঈদটা তো গর্জিয়াস ড্রেসই প্রেফার করে, ঈদ ড্রেসের জন্য গর্জিয়াস ড্রেসই দেখতে আসছি। ঈদ উপলক্ষে এই তরুণীর মতো রাজধানীর মার্কেটগুলোতে সব বয়সী নারীর ভিড় বেড়েছে। ভিনদেশি এসব ড্রেসের মধ্যে সারারা আর কিরণমালা ড্রেসই সবচেয়ে বেশি চলছে। জরি, পাথর আর চুমকির কারুকাজ খচিত নজর কাড়া এসব ড্রেসের দাম 60 থেকে 45,000 টাকা। গর্জিয়াস টাইপের ড্রেস দেখতে এসেছে, যেগুলোর মধ্যে স্টোন বসানো আছে, নিচেও অনেক সুন্দর সুন্দর স্টাইল করা আছে। লেহেঙ্গা যেগুলো আছে লংগুলা, ওগুলা নিতে চাচ্ছি। আজকাল ওগুলি বেশি চলে, এই কারণে ওগুলি নিতে চাচ্ছি। নিচের পাটটা তো আলাদা, উপরে পাটটা আলাদা, সেই জন্যই টিনেজ মেয়েদের একটা পছন্দসই সারারা। এখনকার মেয়েরা সিরিয়াল দেখে, তো সিরিয়ালের জন্য স্টার প্লাস, সনি এগুলোর থেকে আসছে। 7,000 টাকাতে নিয়ে 45,000 টাকা পর্যন্ত আছে, তারপরে প্রাইস বেশি হলে কাস্টমার নিয়ে হ্যাপি আছে। ঝলমলে আর জমকালো এসব পোশাকের বাইরে এক শ্রেণীর ক্রেতা আছে যারা দেশি কাপড় এবং দেশি ডিজাইনারদের পোশাক পরতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তাই ঈদকে ঘিরে দেশি বুটিক হাউসগুলোতেও রুচিশীল পোশাকের খুঁজে ক্রেতাদের ভিড় বেড়েছে। দেশি কাপড়গুলি কমফোর্টেবল, সুতি, তো ওয়েদারের সাথে মিলিয়ে ভালোভাবে যাবে। এবার ঈদটা গরমের মধ্যে পড়েছে, তো বাইরে ঘোরার সময় এগুলো পরে কমফোর্ট ফিল করা যায়। দেশীয় বুটিক হাউসগুলো ঋতু আর উৎসবকে প্রাধান্য দিয়ে পোশাক তৈরি করেন বলেই অনেক ক্রেতার কাছে এসব পোশাকের গ্রহণযোগ্যতা বেশি। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। জমে উঠেছে রাজধানীর বিপণী বিতানের ঈদের কেনাকাটা। ছুটির দিন হয় সরগরম শপিং মলগুলোও। ঈদ কেনাকাটার খবর জানাতে নিউ মার্কেট এলাকায় আছেন আমাদের সহকর্মী সাজিদ রাজু। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি রাজুর কাছে। রাজু।
শফিক, আপনি জানেন আমি রয়েছি রাজশাহী নিউ মার্কেট এলাকায়। আজকে ছুটির দিন, সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার। আমরা যেমনটি ভেবেছিলাম যে শুক্রবারে সকালবেলা মার্কেট খুলবে কিনা, কিন্তু এখানে এসে একদমই ভিন্ন চিত্র আমরা দেখলাম। ছুটির দিন হওয়ার কারণে আজকে সকালই বিশেষ করে পরিবারের সদস্যদেরকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে, ঘরের নারীরা তারা কিন্তু চলে এসেছেন সকালই মার্কেটে। আপনি যদি আমার পিছনে একটু দেখেন তাহলে নিউ মার্কেটের এই যে গলিটিতে আমরা এখন ঢুকেছি, এখানে কিন্তু লোকারণ্য বলা যায়। বিক্রেতাদের সঙ্গে কথা বললাম, তারা বলেছেন যে সরকারি আজকে সাপ্তাহিক ছুটির দিন হওয়ার কারণে পরিবারের সদস্যদেরকে নিয়ে ভিড় এড়াতে তার সকালই অনেকেই কেনাকাটা করতে চলে এসেছেন। এবং ক্রেতারা যেটি বলছেন যে তারা আসলে এই ভিড়ের কারণে এবং যেহেতু ছুটির দিন আজকে জুমার নামাজ রয়েছে, কাজেই নামাজের আগে কেনাকাটা সেরে তারা বাসায় ফিরতে চান, সেজন্য তারা এসেছেন। দাম দর এবং পোশাকের মানের ব্যাপারে তারা যেটি বলেছেন যে এবারে পোশাক আশাকের মান বেশ ভালো এবং দাম একটু চড়া বলে তারা আমাদেরকে জানিয়েছেন। শফিক, আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এবারে কিন্তু ভারতীয় এবং পাকিস্তানি পোশাকের পাশাপাশি দেশীয় পোশাকের প্রতি বিক্রেতারা একটু বেশি নজর দিচ্ছেন, বিশেষ করে দেশীয় বুটিক এবং অন্যান্য যে আমাদের দেশীয় উদ্যোক্তাদের তৈরি যে পোশাক, এদিকে তারা ক্রেতাদের হাতে তুলে দিতে চান, এই বিষয়টি তারা আমাদেরকে জানিয়েছেন। সেই সঙ্গে বিদেশি পোশাক, বিশেষ করে ভারত এবং পাকিস্তানি পোশাক তো রয়েছেই। তো শুক্রবার হওয়ার কারণে আমি আগে আপনাদের যেমন জানিয়েছি যে ভিড় এড়াতে মানুষ এখানে একটু বেশি ঘোরাফেরা করছেন এবং চলে এসছেন জুমার নামাজের আগেই শপিংটি করতে। কিন্তু বিক্রেতারা যেটি বলছেন যে জুমার নামাজের আগেই এখন যেরকম ভিড় বা ক্রেতা দর্শনার্থীদের উপস্থিতি দেখতে পাচ্ছেন, বিকেল বেলা কিন্তু মার্কেট আরো জমে উঠবে এবং তাদের প্রত্যাশা ঈদকে সামনে রেখে যে মোটামুটি বেচা বিক্রির যেই এখন হার, সেটি কিন্তু দিন যত গড়াবে এবং ঈদ যত কাছে আসবে তার এই বেচা বিক্রির হার কিন্তু আরো বাড়বে এবং তারা বলছেন যে চাঁদ রাত পর্যন্ত তাদের এই বেচা বিক্রি উৎসবে পরিণত হবে। শফিক, মোটামুটি এই ছিল আমার হাতে আজকের নিউ মার্কেটের ঈদের কেনাকাটার সবশেষ খবরাখবর। শফিক। দর্শক, রাজধানীর নিউ মার্কেট থেকে ঈদের কেনাকাটার খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার সাজিদ রাজু। দেশের ইতিহাসে রেমিটেন্স প্রবাহের রেকর্ড গড়ে 2014-15 অর্থ বছরে মোট রেমিটেন্স এসেছে $1,531 কোটি। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে দেখা যায় অনাবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থ গত বছরে 7.6% প্রবৃদ্ধি হয়েছে। বাংলাদেশ ব্যাংক মনে করে হুন্ডি বা মানি লন্ডারিং এর বিরুদ্ধে নেওয়া বিভিন্ন পদক্ষেপেই ব্যাংকিং চ্যানেলে বেড়েছে রেমিটেন্স প্রবাহ। এছাড়া মনে করা হচ্ছে ডলারের বিপরীতে টাকার স্থিতিশীল মান রেমিটেন্সের প্রবৃদ্ধিতে ইতিবাচক হিসেবে কাজ করেছে। পাইকারি বাজারে সরবরাহ কমে যাওয়ায় ইলিশ, রুই, চিংড়ি সহ সব ধরনের মাছ বিক্রি হচ্ছে বাড়তি দামে। এবছর জাটকা ধরা বন্ধে প্রশাসনের গাফিলতি ছিল বলেই বাজারে মাছের দেখা মিলছে না, এমন অভিযোগ পাইকারদের। তবে আড়তদাররা বলছে, ভারত থেকে মাছ আমদানি কমার পাশাপাশি ঢাকায় পাইকারি বাজারে সংখ্যা বেড়ে যাওয়াতে এই সোয়ারিঘাটে মাছ কম আসছে। শুক্রবার ছুটির দিনে রাজধানীর পাড়া মহল্লার বাজারগুলোতে থাকে মাছের বাড়তি চাহিদা, তাই পাইকাররাও গভীর রাত থেকে সোয়ারিঘাটের আড়তগুলোতে ভিড় জমান মাছ কিনতে। কিন্তু প্রত্যাশার সঙ্গে প্রাপ্তি মেলাতে না পেরে অনেক পাইকারি ব্যর্থ হয়ে ফিরেছেন খালি হাতে। বাজারে নেই প্রয়োজন অনুযায়ী মাছের সরবরাহ, যার প্রভাবে গেল সপ্তাহের তুলনায় এ সপ্তাহে সব ধরনের মাছ বিক্রিও হচ্ছে বাড়তি দামে। মাছের দরকার হলো ধরেন 5 মন, মাছ আসে না 2-2.5 মন। অনেক পাইকার ফিরত দেখেন কত পাইকার এনে বসে রয়েছে, কোনো মাছ নাই গাড়ির ভিতরে। অনেক খুঁজেও দু একটি আড়তে গোটা দশেক মাঝারি আকারের মাছ ছাড়া বাজারে দেখা মেলেনি ইলিশের। ইলিশ না থাকায় বাজারে অন্যান্য মাছের দামেও তা প্রভাব ফেলছে বলে মত পাইকারদের। অভিযান দেয় কথা ঠিক, গাঙ্গে পাহারাদার ঠিক নাই, বুঝছেন? টাকা দিলেই গাঙ্গে তুইটা উড়পায় পড়ে। মাছের দাম মনে করেন যে এটা বেশি 800 টাকা, ওখানে 1200 টাকা, যেটা 3000 টাকা বেচছে এটা 5000 টাকা। আমদানি কমে যাওয়ায় বাজারে মাছের সংকট দেখা দিলেও শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে আশা আড়তদারদের। মাছ কম আসলে বাজার একটু চড়াই যায়। মাছ মানে ইন্ডিয়ার থেকে কম আসে, ঠিক আছে, আর দেশি মাছটাও খুব কম। বাজারে আকার ভেদে প্রতি কেজি চিংড়ি বিক্রি হচ্ছে 350 থেকে 800 টাকায়, তেলাপিয়া 140 থেকে 170 টাকায়, আকার ভেদে রুই বিক্রি হচ্ছে 200 থেকে 400 টাকা কেজি দরে। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা।
এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর কাঁচা বাজারে বেড়েছে বিভিন্ন ধরনের সবজির দাম। কেজিতে 50 থেকে 150 টাকা বেড়েছে বেগুন, ধনেপাতা, কাঁচামরিচ আর টমেটোর দাম। টানা বর্ষায় সবজির ক্ষতি হওয়ায় সরবরাহ কম, দাম বেড়েছে বলে মত বিক্রেতাদের। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। গেল সপ্তাহে রাজধানী কাঁচা বাজারে যে বেগুন প্রতি কেজি 60 টাকায় বিক্রি হয়েছে, এক সপ্তাহ ব্যবধানে তা বেড়ে দাঁড়িয়েছে 120 টাকায়। মাত্র 250 টাকা কেজি ধনেপাতার দর গিয়ে পৌঁছেছে 400 টাকায়। দাম বাড়ার তালিকায় রয়েছে কাঁচামরিচ, টমেটো। মাত্র এক সপ্তাহের ব্যবধানে এই অস্বাভাবিক দর বৃদ্ধির কারণ হিসেবে বিক্রেতারা বলছেন সরবরাহ ঘাটতির কথা। এই সপ্তাহে একটু আমদানি কম, মনে করেন কেউ পায় না, ঠিক আছে। এই কারণে দাম 20 কেজি বেগুন আনছি 2000 টাকা দেওয়া, এখন আমাদের 120 টাকা করে ব্যস্ত হয়। ধনেপাতা হলো 400 টাকা কেজি, আর বেগুন হলো 120 টাকা কেজি, আর আপনার টমেটো হলো 100 টাকা কেজি। চতুর্দিকে পানি কাজি, প্রত্যেক জমিনে পানি উঠে গেছে। ওই জায়গায় ভিতরে আমরা বেশি কিনে আনতে হইতেছে, এই জায়গায় বিক্রি করতে পারতেছে না, এই জায়গায় সবজি চলতেছে না। রমজানের শুরুতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের বাজার মনিটরিং এর কথা বলা হলেও বাজারে তার কোনো প্রতিফলন দেখছেন না ক্রেতারা। রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে তাই ক্রেতাদের মধ্যে রয়েছে ক্ষোভ। গত সপ্তাহে আমি বেগুন নিছি আপনার 60 টাকা করে কেজি, এখন হলো সেটা 120 টাকা হয়ে গেছে। মাছের তুলনায় দেখা যায় সবজির দামটা একটু বেশি। আমরাই হিমশিম খাচ্ছি, নিম্ন আয়ের লোকজন তারা কি করবে, তারা কি অবস্থায় থাকবে, কি অবস্থা হবে এদের। আর আমরা বলতেছি যে খুব বাজার নিয়ন্ত্রণে আছে, বাজার স্বাভাবিক আছে। এখন আপনারা চিত্র দেখেন, এই মার্কেটে যেমন আগে ফরমালিন মুক্ত একটা সাইনবোর্ড ছিল, ফরমালিন মুক্ত বাজার, সেই সাইনবোর্ডটা নাই। দ্যাট মিনস আগে ফরমালিন মুক্ত ছিল, এখন আবার ইন্ট্রোডিউস হয়েছে, এবং আসলে সত্যিকার অর্থে মনিটরিং এর কেউ নাই। এই সপ্তাহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 150 থেকে 60 টাকা, খাসির মাংস 500 আর গরু মাংস বিক্রি হচ্ছে 400 টাকা কেজি দরে। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের আওতায় জলবায়ু অর্থায়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর আগরগাঁওয়ে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর কাজী খলিকুজ্জামানের সভাপতিত্বে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে জলবায়ু অর্থায়নের বিভিন্ন দিক সম্ভাব্যতার উপর মুক্ত আলোচনার আয়োজন করা হয়। এ সময় জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানান বক্তারা, যা প্রতিরোধে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ রিলিজিয়েন্স ফান্ড এর আওতায় সরকারের সাথে পিকেএসএফ এর বিভিন্ন কর্মসূচির কথাও আলোচনায় তুলে ধরেন তারা। 2021 সালের আগেই বাংলাদেশ মধ্যমায়ের দেশে পরিণত হবে, আর সম্প্রতি বিশ্বব্যাংকের প্রকাশিত মূল্যায়ন প্রতিবেদনই তা প্রমাণ করেছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় দেশের রিজার্ভ এবং রেমিটেন্সের হার বেড়েছে উল্লেখ করে উন্নয়নের ক্ষেত্রে বিদেশি অর্থায়নের নির্ভরতা কমেছে বলেও জানান মন্ত্রী। আমরা যে ঘোষণা করেছি যে 2021 সালের মধ্যে বাংলাদেশ মধ্যমায়ের দেশে রূপান্তরিত হবে, তার ফার্স্ট স্টেপ, এতে আর কোনো সন্দেহ রইল না। এবং আমরা মনে করি যে 2021 সালের আগেই আমরা মধ্যমায়ের দেশে আমরা রূপান্তরিত হব। কারণ আমরা এখন 31-32 বিলিয়ন ডলার আমরা রপ্তানি করি। যে বাংলাদেশের রিজার্ভ ছিল না, সেই রিজার্ভ এখন 25 বিলিয়ন ছাড়িয়ে গেছে। যে বাংলাদেশে আমাদের রিমিটেন্স ছিলই না, সেই রিমিটেন্স এখন 15 বিলিয়নের বেশি হয়েছে। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে নিম্ন মধ্য আয়ের দেশে পরিণত হলেও আগামী 3 থেকে 4 বছর স্বল্পোন্নত দেশের সুবিধা পাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বৃহস্পতিবার সচিবালয়ে ভুটানের অর্থমন্ত্রী নাগমে দর্জির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন অর্থমন্ত্রী। মধ্যম আয়ের দুইটা লেভেল আছে, হায়ার মিডল ইনকাম এন্ড লোয়ার মিডল ইনকাম। আমরা লোয়ার মিডল ইনকাম তো বুঝবো, সেটাই ছিল লক্ষ্য, সেটা হয়ে গেল। না, বাংলাদেশ এলডিসি সুবিধা উইথড্র করতে অনেক দিন লাগবে। It should be roughly 3 to 4 years. এটা কি ইউএন এর স্বীকৃতির উপরে ডিপেন্ড করবে? ইউএন এর যে কমিটি সিডিপি একটা ফাইনাল ডিসিশন নেয়। সিডিপি ডিসিশন 18-19 এর আগে আসবে। লিরা গ্রুপের সর্বোচ্চ পণ্য বিক্রয়কারী ডিলার এবং মার্কেটিং অফিসারদের পুরস্কার দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে 2014 সালের লিরা পিভিসি এবং প্লাস্টিক সামগ্রী বিক্রয়ের ভিত্তিতে এই পুরস্কার দেওয়া হয়। মোটরসাইকেল, এলসিটিভি সহ বিভিন্ন পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। সুন্নত আদায় করার সুযোগ পাচ্ছি, মানে হলো
অতীত হয়ে যাক অতীত, আগামী ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড এখন চট্টগ্রামের করের হাটে। বৃহস্পতিবার এই শাখার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী। এ সময় করের হাট এলাকায় গণ্যমান্য ব্যক্তি এবং ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় এই শাখা থেকে শরিয়া ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি দেওয়া হয়। বিশ্বের তৃতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটরদের স্থানে উঠে এসেছে এয়ারটেল। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। এ সময় জানা যায় এয়ারটেলের সর্বোচ্চ কাভারেজ সহ গ্রাহক আর রাজস্বের ভিত্তিতে ভারতের বৃহত্তম অপারেটর। আর বিশ্ব র্যাঙ্কিংয়ে এই ভারতীয় এয়ারটেল 303 পয়েন্ট পেয়ে চায়না ইউনিকমকে পেছনে ফেলে উঠে এসেছে 3 নম্বরে। রাশিয়া থেকে গ্যাস কেনা বন্ধ করেছে ইউক্রেন। গেল 30 জুন ক্রয় চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর নতুন করে রাশিয়ার সাথে চুক্তি নবায়ন করেনি দেশটি। ফলে 1 বছরেরও কম সময়ে জ্বালানির দাম বাড়ানোর অভিযোগ তুলে রাশিয়া থেকে 2 দফায় গ্যাস কেনা বন্ধ করল দেশটি। তবে ইউক্রেনের মধ্য দিয়ে ইউরোপের অন্যান্য দেশে গ্যাস সরবরাহ অব্যাহত রাখা হবে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান নাফতোগ্যাজ। ইউক্রেনের এমন সিদ্ধান্তকে অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন রুশ জ্বালানি মন্ত্রী আলেকজান্ডার নোভাক। অভ্যন্তরীণ চাহিদা মেটাতে বছরে 50 বিলিয়ন কিউবিক মিটার গ্যাস প্রয়োজন হয় ইউক্রেনের। এর মধ্যে 30 বিলিয়ন কিউবিক মিটার গ্যাসই আমদানি করতে হয় দেশটিকে। গেল জুনে মূল্যস্ফীতির হার আরও কমেছে ইউরোজোনে। গেল মে মাসে ইউরোজোনের মূল্যস্ফীতি ছিল 0.3%, আর জুন মাসে তা কমে এসে 0.2% দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে জোনভুক্ত 19টি দেশের মধ্যে মুদ্রা এবং ঋণপত্রের পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক ইসিবি। এদিকে গেল এপ্রিলের মতো মে মাসেও বেকারত্বের হার 11.1%ই স্থিতিশীল রয়েছে ইউরোজোনে। এর আগে গেল মার্চে ইউরোজোনের অর্থনৈতিক কার্যক্রমের গতিশীলতা বাড়াতে 1 ট্রিলিয়ন ইউরোর আর্থিক প্রণোদনা কর্মসূচি ঘোষণা করে ইসিবি। সালের জুনের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে ডাটা রোমিং চার্জ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ইইউ। পরিকল্পনা অনুযায়ী প্রথম 14 মাসে অন্তর্বর্তীকালীন এই নিষেধাজ্ঞা প্রয়োগ হবে। এ সময় ডাটা রোমিং এর জন্য স্বল্প হারে চার্জ নিতে পারবে বিভিন্ন কোম্পানিগুলো। পাশাপাশি জোনভুক্ত দেশগুলোর সমান ইন্টারনেট শুল্ক নির্ধারণের বিষয়েও নীতি প্রণয়ন করা হয়েছে। এই সমান শুল্ক নীতি ইন্টারনেটের টিভি ব্যবহারের বাড়াবে বলেও মনে করা হচ্ছে। চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে এই নীতি গ্রহণের জন্য আনুষ্ঠানিক প্রস্তাব উত্থাপন করা হবে ইউরোপীয় ইউনিয়নে। অবৈধভাবে ওষুধ আমদানির অভিযোগে গ্রেপ্তার করার পর পদত্যাগ করেছে জাপানি অটোমোবাইল প্রতিষ্ঠান টয়োটার প্রথম নারী নির্বাহী জুলি হ্যাম্প। বিষয়টি নিশ্চিত করেছে টয়োটা কর্তৃপক্ষ। এ বিষয়ে তদন্ত চালিয়ে যাওয়ার কথা বললেও জুলি হ্যাম্পের বিষয়ে বিস্তারিত কিছুই জানায়নি টয়োটা। নতুন করে কাউকে নিয়োগ দেওয়া পর্যন্ত জুলি হ্যাম্পের দায়িত্ব পালন করবেন ঊর্ধ্বতন নির্বাহী অফিসার শিগেরু হায়াকাওয়া। গেল 18 জুন অক্সিকোডন ড্রাগ আমদানির অভিযোগে গ্রেপ্তার করা হয় তাকে। তিনি 2012 সাল থেকে টয়োটার উত্তর আমেরিকা শাখায় কর্মরত ছিলেন। জুনেই জুলি হ্যাম্পকে টোকিওতে স্থানান্তর করা হয়। আবারও জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। বকেয়া বেতন এবং ঈদ বোনাসের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করছে এশিয়া ডিজাইন লিমিটেডের শ্রমিকরা। 3 মাসের বেতন না দিয়েই কারখানা বন্ধের অভিযোগ। প্রচার মাধ্যমে তোলপাড় অব্যাহত থাকলেও ব্রাজিলের গম গুদামে আছে সামান্যই। চ্যালেঞ্জের পরও মান পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেনি কোনো পক্ষ। এবং জমকালো পোশাকের খোঁজে তরুণীরা ঝুঁকছেন ভারতীয় সালোয়ার কামিজের দিকে। টেকসই কাপড় আর রুচিশীল ডিজাইনের জন্য দেশীয় বুটিক হাউসগুলোতে ক্রেতাদের ভিড়।
এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SM লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।